আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জুলাইয়ে লাল ব্যাজ ধারণের প্রস্তাবনা কারা দিয়েছিল? ছাত্রদল নাকি শিবির? মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে শোক জানিয়ে যা বললেন তারেক রহমান ও জামাত আমির। নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন ইলন মাস্ক। ট্রাম্পকে চাপে ফেলতে যোগ দিতে পারেন 3 প্রভাবশালী মার্কিনী। পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতের 250 সেনা নিহত। এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের 29 জুলাই লাল ব্যাজ ধারণ করার প্রথম প্রস্তাব দিয়েছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। রোববার 6 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন সমন্বয়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। আব্দুল কাদের তার ফেসবুক পোস্টে লিখেছেন, 29 জুলাই সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় শোক দিবস পালন এবং কালো ব্যাজ ধারণের ঘোষণা দেওয়ার পর ওই দিন বিকালে ছাত্রদলের নাসির ভাইয়ের সঙ্গে আমার কথা হয়। তখন নাসির ভাই রাষ্ট্রীয় কালো ব্যাজের বিপরীতে লাল ব্যাজ ধারণের প্রস্তাব দেন। রাকিব অর্থাৎ ছাত্রদল সভাপতি ও নাসির ভাইয়ের সঙ্গে এই বিষয়ে আমাদের একাধিকবার কথা হয়। তিনি লিখেন, পরে আমি সাদিক কায়েম ভাইকে ফোন দিয়ে বিষয়টা জানাই। তিনি বলেন আলোচনা করে আমাকে জানাচ্ছেন। কিছুক্ষণ পর তিনি ফোন দিয়ে সম্মতি দেন। তিনি আরও লেখেন, প্রতিদিন কর্মসূচি ফাইনাল করার আগে আমরা 4 জন, আমি, মাসুদ, রিফাত, মাহিন আলোচনা করতাম। শিবির এবং ছাত্রদলের সঙ্গে অনেক সময় গ্রুপ কলে মিটিং করে কর্মসূচি ফাইনাল করতাম। তারই ধারাবাহিকতায় ওই দিনও আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম। রিফাত বলল যে শোক দিবসের প্রতিবাদে আমরা কালো কাপড় চোখে মুখে বাঁধতে পারি। আমি রিফাতকে নাসির ভাইয়ের আইডিয়ার কথা বললাম। লীগ যেহেতু কালো কাপড় দিচ্ছে, আমরা এক্ষেত্রে লাল কাপড় বাঁধতে পারি। মাহিনও একই প্রস্তাব দিল। নাসির উদ্দিন নাসিরের সঙ্গে আলোচনা করে কর্মসূচি চূড়ান্ত করা হয়েছিল জানিয়ে আব্দুল কাদের বলেন, পরবর্তীতে সাদিক ভাই এবং নাসির ভাইয়ের সঙ্গে আলোচনা করে চোখে মুখে লাল কাপড় বাঁধার কর্মসূচি ফাইনাল করা হলো এবং ছবি তুলে প্রোফাইল পিকচারে দেওয়ার আহ্বান জানানো হলো। যাদের কাছে লাল কাপড় নেই তারা যেন প্রোফাইল লাল করে। ফেসবুক পোস্টের মাধ্যমে সেই সময় রিফাত রশিদ দেশবাসীর প্রতি এমন আহ্বান জানিয়েছিলেন। প্রোফাইল পিকচারের সঙ্গে বিভিন্ন হ্যাশট্যাগ জুড়ে দেওয়ার বিষয়ে সাদিক ভাই পরামর্শ দেন। পরামর্শের আলোকে তিনি কিছু হ্যাশট্যাগও দিয়ে দেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এস.এম. ফরহাদ উদ্দিন ভিন্ন দাবি করেছেন। তার ভাষ্য, লাল ব্যাজ ধারণের প্রস্তাব প্রথম তিনি দেন। এক সাক্ষাৎকারে ফরহাদ বলেন, রাষ্ট্রীয় শোক ও কালো পতাকার পরিবর্তে লাল ব্যাজ ধারণের প্রস্তাব তিনি প্রথম শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সভাপতি সাদেক কায়েমকে দেন এবং পরে তারা প্রেস বিজ্ঞপ্তি তৈরি করে আন্দোলনের সমন্বয়কদের পাঠান। সাবেক জ্বালানি উপদেষ্টা ও দৈনিক আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানের মাতা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার 6 জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি এ শোক প্রকাশ করেন। শোকবার্তায় তারেক রহমান বলেন, সাবেক জ্বালানি উপদেষ্টা ও দৈনিক আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানের মাতা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগম রোববার ভোরে রাজধানীর মগবাজারস্থ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তিনি বলেন, শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান অধ্যাপিকা মাহমুদা বেগম নিজ মেধা ও যোগ্যতা দিয়ে তার অসংখ্য ছাত্রছাত্রীদের সুশিক্ষিত করেছেন, যারা এখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন। এছাড়া একজন আদর্শ মাতা হিসেবে নিজ সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলেছেন। মরহুমা অধ্যাপিকা মাহমুদা বেগম একজন মহীয়সী নারী হিসেবে সংশ্লিষ্ট সবার নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন। তারেক রহমান মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান। অন্যদিকে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রোববার এক শোকবার্তায় জামাত আমির বলেন, অধ্যাপিকা মাহমুদা বেগম একজন পরহেজগার ও গুণী নারী ছিলেন। শিক্ষক হিসেবে তিনি জ্ঞানের আলো বিতরণের মাধ্যমে জাতির খেদমত করে গেছেন। তার ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং বলেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন ও শোকাহত পরিবার পরিজনকে এ শোক সহ্য করার তৌফিক দান করেন। বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, 32 নম্বর অর্থাৎ শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা হলো, এটা নিয়ে কথা বললে অনেকেই আমার পেছনে লাগবেন, লাগলেও কিছু যায় আসে না। রোববার রাতে যমুনা টেলিভিশনের রাজনীতি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রুমিন ফারহানা বলেন, 24+24 48 ঘন্টার ধরে ধানমন্ডির 32 নম্বর ভাঙা একটি বিভৎস রকমের মববাজি। এটা ভাঙার সাথে সাথে সেখানে হিন্দি গান বাজানো হয়েছে, এর সাথে নাচানাচি করা সহ অনেক কিছুই হয়েছে। তিনি আরও বলেন, যমুনায় প্রধান উপদেষ্টার বাসস্থান, মিটিং করা যাবে না, কিন্তু আমরা দেখলাম সরকারের নিজস্ব দল, যেটাকে আমি রাজার দল বলি, তারা ঠিকই সেখানে গিয়ে মিটিং করতে পারলো এবং তার পরপরই আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আসলো।
অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। গত বছরের জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী প্ল্যাটফর্ম জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে। রোববার সংগঠনটির ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়। পোস্টে এ সংক্রান্ত একটি ফটোকার্ডও শেয়ার করা হয়েছে। ফটোকার্ডে লেখা রয়েছে, ছাত্র জনতার পক্ষ থেকে বিএনপি নেতা ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। পোস্টে ফজলুর রহমানের একটি উক্তি, চক্রান্তের কাছে জনগণ হেরে গেছে, জুড়ে দেওয়া হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, বিগত স্বৈরাচারের আমলে বিএনপি ছিল সবচেয়ে বেশি অত্যাচারিত এবং নিপীড়িত। স্বৈরাচারের বিরুদ্ধে তাদের দীর্ঘদিনের সংগ্রামের ইতিহাস রয়েছে। সেই বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুখে জুলাই বিরোধী কথা একেবারে বেমানান। এমন বক্তব্য জুলাইকে বিএনপির মুখোমুখি দাঁড় করায়। আমরা চাই অতি দ্রুত বিএনপি দল থেকে ফজলুর রহমানের মতো নেতাদের বহিষ্কার করবে। বিষয়টি নিয়ে আমার দেশ অনলাইনের পক্ষ থেকে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের আহ্বায়ক সালেহ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পোস্টের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, 5 আগস্টের পর থেকে সাবেক ছাত্রলীগ নেতা ফজলুর রহমান বিপ্লব ও বিপ্লবীদের নিয়ে নানা নেতিবাচক কথাবার্তা বলে আসছেন, সেটা আপনারাও জানেন। এর মাধ্যমে তিনি জুলাই বিপ্লব ও বিপ্লবে অংশ নেওয়া ছাত্র জনতাকে হেয় প্রতিপন্ন করেছে। তিনি বিএনপিতে আছেন বলেই এমন অসংলগ্ন কথাবার্তা বলতে পারছেন। তাছাড়া জনগণই তার বিরুদ্ধে ব্যবস্থা নিত। সালেহ আহমেদ আরও বলেন, আমরা অনেক দিন থেকে এই বিষয়টি খেয়াল করে আসছি, তবে উনি প্রতিনিয়ত ছাত্র জনতাকে অপমান করে যাচ্ছেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েই তাকে অবাঞ্ছিত ঘোষণার পোস্ট দিয়েছি। তবে শুধু আমরা একা না, বরং বিষয়টি নিয়ে আমাদের পরিচিত ছাত্রদল, ছাত্র শিবির ও জুলাইয়ের অন্যান্য অংশীদারদের সঙ্গেও কথা বলেছি। তারাও এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন। ফজলুর রহমানকে অবাঞ্ছিত করা বলতে আপনারা কি বোঝাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে সালেহ আহমেদ বলেন, এখন থেকে উনি আগের মতো মানুষের সম্মান পাবে না। বাংলাদেশের যে কোনো প্রান্তে ওনাকে পেলে ছাত্র জনতা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। প্রসঙ্গত, বিএনপি নেতা ফজলুর রহমান ছাত্রজীবনে একসময় ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন ও সভাপতি ছিলেন। 1975 সালে শেখ মুজিব হত্যার পর তিনি ছাত্রলীগের এক বিদ্রোহী শাখা তৈরি করে নেতৃত্ব দেন এবং সারা দেশে শিক্ষার্থীদের সংগঠিত করার চেষ্টা করেন। পরবর্তীতে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক এবং সর্বশেষ বিএনপিতে যোগ দেন। বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে রয়েছেন। তবে 2024 সালের 5 আগস্ট স্বৈরাচারের পতনের পর থেকে নানা সময় তিনি বিতর্কিত বক্তব্য দিয়েছেন, যা দেশব্যাপী সমালোচনা ও ক্ষোভের জন্ম দিয়েছে। শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক যুক্তরাষ্ট্র নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। দলটির নাম দিয়েছেন আমেরিকা পার্টি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। ইলন মাস্কের দল ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে দলটি নিবন্ধিত হয়েছে কিনা সেটা জানা যায়নি। ইলন মাস্ক বলেছেন, আমরা আসলে একদলীয় শাসনের মধ্যেই বাস করছি, যেখানে অপচয় আর দুর্নীতির মধ্য দিয়ে দেশকে দেউলিয়া করে দেওয়া হচ্ছে। আজ আমেরিকা পার্টি গঠিত হলো আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে। এর আগে যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল দরকার আছে কিনা এ লক্ষ্যে একটি জরিপ চালিয়েছেন মাস্ক। এক্সে চালানো ওই জরিপে প্রায় 12 লাখ ভোট পড়ে, যার 2/3 নতুন দল চেয়েছে বলে জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন আন্দোলনের ঘনিষ্ঠ মিত্র ও রক্ষণশীল রাজনৈতিক কর্মী লরা লুমার ভবিষ্যৎবাণী করেছেন, ট্রাম্পের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া 3 প্রভাবশালী মার্কিনী ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টিতে যোগ দিতে পারেন। এই 3 জন হলেন সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন, কংগ্রেস সদস্য মার্জরি টেইলর গ্রিন এবং রিপাবলিকান আইন প্রণেতা থমাস ম্যাসি। রোববার যুক্তরাষ্ট্রে আমেরিকা পার্টির আনুষ্ঠানিক ঘোষণা দেন টেসলা ও স্পেসএক্সের প্রধান এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। এর ঠিক একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার আলোচিত বাজেট বিগ বিউটিফুল বিল স্বাক্ষর করেন। ঘোষণার পরপরই লুমার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আমি ভবিষ্যৎবাণী করছি টাকার কার্লসন, এমটিজি এবং থমাস ম্যাসি নতুন আমেরিকা পার্টিতে যোগ দেবেন প্রেসিডেন্ট ট্রাম্পকে বেকায়দায় ফেলতেই। লুমার অতীতে টাকার কার্লসনকে নকল ট্রাম্প সমর্থক বলে অভিহিত করেছিলেন। অন্যদিকে মার্জরি টেইলর গ্রিনও ট্রাম্পের রোশানলে পড়েন, কারণ তিনি বিতর্কিত বিল ইস্যুতে ইলন মাস্কের অবস্থানকে সমর্থন করেন। মাস্কের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত থমাস ম্যাসি ছিলেন 2 জন রিপাবলিকানের একজন, যিনি পুরো হাউস ডেমোক্রেটিক ককাসের সঙ্গে একযোগে ট্রাম্পের ব্যয় বিলের বিপক্ষে ভোট দেন। এই কারণে ট্রাম্প তাকে একবার দুঃখজনক ব্যর্থ ব্যক্তি বলেও মন্তব্য করেছিলেন। কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারত ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে। অপারেশন সিন্দুর চলাকালে নিয়ন্ত্রণ রেখায় 250-এর বেশি ভারতীয় সেনা নিহত হয়েছে বলে সূত্র জানিয়েছে। রোববার পাকিস্তানি গণমাধ্যম শামা টিভি এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এত সংখ্যক হতাহতের ঘটনা সত্ত্বেও ভারতীয় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির বিষয়টি প্রকাশ্যে স্বীকার করতে অনাগ্রহ দেখাচ্ছে। ফলে অভ্যন্তরীণভাবে প্রচণ্ড চাপের মুখোমুখি হয়েছে দেশটির সামরিক বাহিনী। প্রতিবেদন অনুযায়ী ভারত সরকার গোপনে 100 জনেরও বেশি নিহত সেনাকে মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে জনগণের নজর এড়িয়ে ভেতরে ভেতরে তাদের স্মরণ করা যায়। ভারত পাকিস্তান যুদ্ধে কোন দেশ
কাকে সমর্থন দিল? ভারত পাকিস্তান যুদ্ধে কোন দেশ কাকে সমর্থন দিল? সামা টিভি জানিয়েছে, পাঠানকোট ও উদমপুর বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতির তথ্য আন্তর্জাতিক ও ভারতীয় স্বাধীন মিডিয়া নিশ্চিত করলেও সরকার তা অস্বীকার করে চলেছে। ভারত সরকার এই পরিস্থিতিতে যুদ্ধে পরাজয় ও তথ্য সংকট একসঙ্গে সামাল দিতে হিমশিম খাচ্ছে বলেও মন্তব্য করেছেন পর্যবেক্ষকরা। ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতেও স্থগিত থাকছে সিন্ধু পানি চুক্তি। এই প্রতিবেদনের সঙ্গে পাকিস্তানের অপারেশন বুনিয়ানুম মারসুসের সফলতার দাবিও ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের তথ্য উঠে এসেছে, যা দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এই পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেটকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।